এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আরও একটি ঝলমলে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম। আজকের দিনটি ছিল শুক্রবার আর এখন ঘড়ির কাঁটাতে সকাল 7:30 মতো বাজে। আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি। তবে জানো তো, সকালবেলা উঠে বাসি কাজগুলো কমপ্লিট করে ছেলেকে ফ্রেশ করিয়ে খাওয়াতে খাওয়াতে এই যে 7:30 বেজে গেছে। সকালে যতই তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না কেন, ছোট্ট বাচ্চা থাকলে তাদের পেছনে একটু সময় কিন্তু আমাদের দিতে হয়। যাই হোক, এদিকে দেখো ছেলেকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমি এখন চলে যাচ্ছি একটু বাজার করতে। কারণ কি বলতো, বাজার করতেই হবে, তো ভাবলাম চলো আগে বাজারটা সেরে নিই। আমি এখন ছেলেকে স্কুলে ঢুকিয়ে দিয়ে কিন্তু বাজার ঘাটটা করে বাড়ি চলে আসি, না হলে ওকে নিয়ে বাজারে গেলেই ভীষণ অসুবিধা হয়। সকাল সকাল কিন্তু রাস্তাঘাট একদমই ফাঁকা আর ভীষণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর বাজার করতেও কিন্তু ভীষণ ভালো লাগে। সন্ধ্যার পরে না চারদিকে মেঘলা হয়ে যায়, প্রচণ্ড ঝড় হাওয়া দেয়, তখন বেরোনো একদমই কষ্টদায়ক হয়ে যায়। তো সে কারণে এখন কি বলতো, সন্ধ্যার পরে আমি বাজার টাজার করি না, সবসময় ছেলেকে স্কুলে দিয়ে বাজার ঘাটটা করে আসি। তো যাই হোক, আজকে বাজার করেছিলাম ওই যে মাছ মাংস এগুলো, তো সবটা নিয়ে এসে রেখে দিয়েছি, এখনও হাত দিইনি। তো ভাবলাম চলো আগে ঘর দুয়ারগুলো গুছিয়ে নিই। আমি সপ্তাহে একটা দিন কিন্তু সবসময় চেষ্টা করি আমার ঘরের প্রত্যেকটা জায়গা কর্নার, ঘরের জিনিসগুলোকে সরিয়ে সরিয়ে একটু পরিষ্কার করতে। প্রত্যেকটা দিন সম্ভব হয় না ঘরের জিনিসগুলোকে একটু সরিয়ে সরিয়ে পরিষ্কার করতে। তবে জানো তো, ঘরের প্রত্যেকটা জিনিস যদি আমরা সরিয়ে সরিয়ে পরিষ্কার করতে যাই একটুখানি সময় লাগে, সাথে অনেকটা পরিশ্রমেরও দরকার। যেহেতু শনিবার রবিবার ছেলে ছুটি থাকবে, ও থাকলে বাড়িতে ভীষণ দুষ্টুমি করে, সেহেতু কাজকর্মগুলো করতে আমার অনেকটাই কষ্ট হয়ে যায়। সে কারণে কি বলতো, ভাবলাম আজকে এই কাজগুলো আমাকে করতেই হবে। আমি যেহেতু বাজার করেছি, বাজার করে আস্তে আস্তে বাড়িতে কিন্তু 9:45 মতো বেজে গেছিলো। কারণ বাজারে গেলে বুঝতে পারো একটুখানি তো দেরি হবেই। আর এর সময় বাড়িতে এসে এক ফোঁটা আর বসিনি, আর সকালে না সেরকম কিছু খাওয়া দাওয়াও করি না, কারণ কাজকর্মগুলো কখন যে শেষ করব সবসময় এটাই ভাবি। যাই হোক, উপরের ওয়ালগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, যদিও বা আমার ঘরে কোনো রকম ঝুলটুল কিছুই হয় না, যেহেতু সবসময় পরিষ্কার রাখি। তারপরও দেখবে ঘরের ভিতরে একটা আস্তরণ থাকে ধুলোর, যেটা পরিষ্কার করার পর কিন্তু বেশ ভালোই বোঝা যায়। আর এই যে আলমারির উপরে আমি টুকিটাকি জিনিসপত্র সাজিয়ে রেখেছি, এগুলোকেও কিন্তু ভালো করে মুছতে হয়, আর এগুলো কিন্তু না মুছলে দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে। তো যাই হোক, আমি কিন্তু দুটো ঘর আর বারান্দা রান্নাঘর সবটা কিন্তু ঝেড়ে নিয়েছি। আর আজকের দিনটা যেহেতু শুক্রবার ছিল, ঝাড়াঝুড়ির কাজগুলো করতে বেশ সুবিধা হতো। আসলে কি বলতো, সবটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ ক্যামেরা নিয়ে ছোটাছুটি করলে আমার ওই যে ঘর ঝাড়তে অনেকটাই অসুবিধা হয়, কারণ ক্যামেরাটা সেট করতে ভীষণ কষ্টকর, বুঝতে পারো। আর এখন এই যে ঘরটরগুলো ভালো করে ঝাড়ার পর ফাঁকাগুলোও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এখন কিন্তু গরমকাল চলে এসেছে, এখন কিন্তু বেশি বেশি পাকা পরিষ্কার না করলে পাকার হাওয়া কিন্তু আর গায়ে লাগবে না। তো সে কারণে আমি আজকে যেহেতু পাকা পরিষ্কার করেছি, আর এমনিতেও বিছানা চাদর কিন্তু আমি 2 দিন ছাড়া ছাড়া চেঞ্জ করতে হয়। কারণ কি বলতো, বিছানা চাদর দেখবে যেদিন আমরা পাতি সেদিন ভীষণ ভালো লাগে, ঘুমাতে যেরকম ভালো লাগে, আর নিজের মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করে। তবে রোজ দিন তো আর বিছানা চাদর চেঞ্জ করা সম্ভব না, তবে আমি সপ্তাহে 2 বা 3টে দিন চেষ্টা করি বিছানা চাদরটা চেঞ্জ করতে। যেহেতু আমার ছোট বাচ্চা, বুঝতে পারো, ও লাপালাপি করে, অনেক সময় একটু নোংরা হয়ে গেলে দেখতে ভীষণ বাজে লাগে। তো দেখো, এখন বালিশের কাভারগুলো কিন্তু আমি ভালো করে ওই যে চেঞ্জ করে নিচ্ছি। আর আজকে একটা হোয়াইট কালারের বিছানা চাদর পাতলাম, জানো তো, ভীষণ ভালো লাগে হোয়াইট কালারে। তবে ওই যে বেশি দিন পাততে আর পারি না, ছেলের জন্য আর কি, একদম কীরকম একটা হয়ে যায়। তো এই যে বালিশগুলো এখন আমি নিজে হাতে বানিয়েছিলাম, জানো তো, অনেক তুলু ঢুকিয়েছিলাম, দেখি কাভারগুলো ঢুকছিল না, তবে যাই হোক কোনোরকম ঢুকালাম। আর এই যে
এই কোল বালিশের মধ্যেও কিন্তু একটা কাভার লাগিয়ে নিয়েছি, এটা কিন্তু কটনের। তো যাই হোক, এক এক করে বালিশগুলো আর বিছানাটা গুছিয়ে নেব। আর ঘর দুয়ার যেরকমভাবে থাকুক না কেন, বিছানাটা একটু গোছানো থাকলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? আসলে এই যে বিছানা চাদরটা চেঞ্জ করার পর ঘরের লুকটাও কিন্তু অন্যরকম লাগে। তবে প্রত্যেকটা দিন নিত্য নতুন বিছানা চাদর তো আর পাততে পারি না, ওই যে যেরকম আছে সেরকমভাবে চালানোর চেষ্টা করি। তো দেখো, এখন ভালো করে কিন্তু বিছানাটা পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। আর এখন সোফাটা পরিষ্কার করব। তো সোফাটাকে না টেনে একটু সামনের দিকে নিয়ে এসে তারপরে ওর পেছনের জায়গাগুলো পরিষ্কার করতে হয়। তবে রোজ দিন তো আর পারি না, সপ্তাহে একটা দিন চেষ্টা করি এই জিনিসগুলো সরানোর জন্য। ভীষণ কষ্টকর হয়, যেহেতু আমার এটা কাঠের আর এটা সেগুন কাঠের, জানো তো, ভীষণ ভারী। তো এটা না আমি প্রথমে একটু খুলে তো ভিতরটা পরিষ্কার করে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি কারণ ভিডিওটা দেখি অনেকটা বড় হয়ে গেছে। তো দেখো, যাই হোক, ওটাকে একটু সামনে নিলাম। আর এখন এই যে এগুলো ভালো করে পরিষ্কার করেছি, কারণ দেখো তো, এই যে একটা সপ্তাহ পর যখন এটা পরিষ্কার করি কতটা ধুলো ময়লা বেরোয়। আর যদি মাসের পর মাস যদি আমরা পরিষ্কার না করি তাহলে কীরকম হয়ে থাকে বুঝতেও পারো। তো যেহেতু ভীষণ ভারী, তো সবসময় আর পরিষ্কার করা হয় না, তবে একটা দিন চেষ্টা করি এগুলো ভালো করে পরিষ্কার করে নিতে। মনের মধ্যে একটা খুঁতখুঁতানি থেকে যাই, যতই ঘর দুয়ার গোছাই না কেন মনে হয় যে এখানে কত কিছু রয়েছে। আর আমার ঘরে না সেরকম আর জায়গা নেই, প্রত্যেকটা কর্নারে কিন্তু জিনিসময় জিনিস। সে কারণে সোফাটা দেখতে পাচ্ছ একদমই হয় না, টাইটাই হয়। আর একটু যদি বড় হতো ঘরটা, তাহলে এখানে না আমি খুব সুন্দর করে বড় দেখে একটা ফুলদানিও রাখতে পারতাম, বেশ ভালো লাগতো। তবে ঘরটাকে আমি মনের মতন করে সাজাতে সেরকম পারি না, কারণ ঘরটা একটু ছোট হয়ে গেছে। দেখবে ঘর যতই বড় হোক না কেন, সেই ঘরে আমরা কিন্তু ওই যে এটা সেটা ঢুকিয়ে কিন্তু ঘরটা এমনিতেই আমরা একদমই বোক করে ফেলি। তো যাই হোক, আর আমার যেহেতু বাইরে এখনও বারান্দা বা ঘর টর সেরকম হয়নি, সোফাটাও আর বের করতে পারি না, এখানেই রাখতে হয়। আর ওই ঘরেও কিন্তু আমার জায়গা নেই, ওই যে বললাম যতই ঘর হোক কিন্তু জিনিস দিয়ে আমরা ঘর ভর্তি করে ফেলি, তারপরেও মনে হয় যে আমার ঘরে কিছুই নেই। তবে প্রত্যেকটা জিনিস আমার ভীষণ পছন্দের, আর নিজের পছন্দের জিনিসগুলো দেখবে সবসময় সাজিয়ে গুছিয়ে রাখতে সবারই ভালো লাগে। আর এদিকে এক এক করে প্রত্যেকটা জিনিস কিন্তু সরিয়ে সরিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এই যে টেবিলগুলো আমাকে প্রত্যেকটা দিনই মুছতে হয়, এত পরিমাণে ধুলো ঢুকে বিশ্বাস করো একটা দিন না মুছলে ভালোই লাগে না। আর দেখবে কাঠের ফার্নিচারের মধ্যে একদমই ধুলো পড়লে সেটা সাদা তো বোঝা যায় কীরকম একটা লাগে। আর মোছামুছির কাজগুলো না করলেও ভালো লাগে না। আর এই যে এখন এক এক করে কিন্তু আমি আলমারির পেছনের জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম যখন ওই যে ঘরটা ঝাড়ছিলাম তখনই। আর আমার কিন্তু আলমারির পেছনে আর ড্রেসিং টেবিলের পেছনে কিন্তু বেশ অনেকটা জায়গা কিন্তু খালি রয়েছে, মানে ঝাড়ু ঢুকিয়ে কিন্তু ভালো করে পরিষ্কার করতে পারি, সে তো আমার কোনো রকম অসুবিধা হয় না। ওই কর্নারও কিন্তু আমি জায়গা খালি রেখেছি আর পেছনের জায়গাটাও খালি রেখেছি, তাতে কোনো ঝোল টোল কোনো ধুলোবালি কিন্তু ওখানে আটকায় না। কারণ যখনই প্রত্যেকটা দিন ঝাড় দিই ওই নিচের জায়গাগুলো ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। যাই হোক, এখন দেখো ঘরটা আমার কিন্তু পরিষ্কার করে ঝাড় দিতে আমার অনেকটা সময় লেগে গেছে। তার মধ্যে সংসারে হাজার রকমের কাজকর্ম থাকে, আর আমার তো একা সংসার, বাজার ঘাট, বাচ্চাকে সামলানো, স্কুলে দিয়ে আসা নিয়ে আসা সবটা একা হাতে করতে হয়। সে কারণে জানো তো আমার সকাল থেকে বসার এক ফোঁটাও সময় হয় না। আর এদিকে দেখো ওই ঘরটা ভালো করে ঝাড়টার দিয়ে, আর রান্নাঘরেও কিন্তু আমার অনেক কাজ রয়েছে। তার আগে আজকে বিছানা চাদরগুলো পরপর চেঞ্জ করে নিচ্ছিলাম, কারণ কি বলতো, ওই যে বললাম দুদিন ছাড়া ছাড়া পরিষ্কার না করলে ভালো লাগে না। আর আমার ছেলে না অনেক সময় কি বলতো বিছানার মধ্যে উঠে বিস্কিট টিস্কিট এটা সেটা খায়, তো গুরু পড়ে। যতই ভালো করে ঝাড় দিই না কেন কিন্তু দুদিন ছাড়া ছাড়া পরিষ্কার না করলে ভালো লাগে না। আর এই যে বিছানাটা খুব সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর এই ঘরের না তোষকটা বাইরে একদমই রোদ্দুরে দিতে পারি না, কারণ কি বলতো এটা একদমই ভালো না, একদিকে তুলোগুলো দলা পাকিয়ে পাকিয়ে যায়। তো এখন এরকমভাবে চালাচ্ছি। আর এখন কিন্তু আরেকটা বিছানা চাদর এই ঘরে পেতে দিয়েছি। ওই যে সবসময় একই রকমের চাদর পাতা থাকলে ভালো লাগে না, মাঝে মধ্যে দেখবে ঘরের লুকটা কিন্তু বিছানা চাদরটা যখন চেঞ্জ করা হয় তখনই কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে এক এক করে কিন্তু কাভারগুলো কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে এই যে লাগিয়ে নিলাম।
আর আমি সবসময় বিছানাটা গোছালে বারবার করে ঝাড় দিই, কারণ এদিক সেদিক একটু উল্টে পাল্টে থাকলে বা দলা পাকিয়ে থাকলে একদমই ভালো লাগে না। একদমই টান টান করে না বিছানার চাদরটা পাতা থাকলে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। বাইরে কিন্তু খুব সুন্দর ঝড়ো হাওয়া দিচ্ছিল, আর আমি এদিকে ঘেমে গেছি। কারণ কি বলতো, দৌড়াদৌড়ি করতে করতে আমি অনেকটাই ঘেমে গেছিলাম। আজকে কয়েকটা দিন কিন্তু সেরকম রোদ্দুর নেই, তবে আজকে দেখি হালকা হালকা রোদ্দুর আছে। কারণ জানো তো, বেশি বৃষ্টি হলেও কিন্তু ভালো লাগে না। রাতেবেলা বৃষ্টি হলে সকালে যদি রোদ্দুরটা উঠে যায় তাহলে কাজ করতেও কিন্তু অনেকটাই সুবিধা হয়। আর বৃষ্টি হলে কি বলতো, দিনের বেলা কাজকর্ম করতে অনেকটাই অসুবিধা হয়, বিশেষ করে কি বলতো আমাদের মতন যারা আছে তারা। কারণ বাইরে বাসনপত্র ধুতে হয়, বাইরে কিন্তু বারবার যেতে হয়, তাহলে বুঝতে পারো ভীষণ কষ্ট হয়। তো এই যে এখন ঘরটাও ভালো করে গুছিয়ে নিয়েছি, আর প্রত্যেকটা ফার্নিচার একটু ক্লিন করে নিলাম। কারণ ওই যে সপ্তাহে ঘরটা যেহেতু উপরের জায়গাগুলো পরিষ্কার করেছি, একদমই ধুলো সমস্ত জায়গার মধ্যে পড়েছিল। আর এ ঘরের পাখাটাও কিন্তু আমি মুছে নিয়েছি। আমার ঘরের পাকা দুটো কিন্তু হোয়াইট কালারের, আর হোয়াইট কালারের মধ্যে দেখতে পাবে একটু ধুলো পড়লে কিন্তু ভীষণ বাজে লাগে, আর সেটা পরিষ্কার না করলে ভালো লাগে না। আর পাখাটা যত পরিষ্কার থাকবে তত দেখতে যেরকম ভালো লাগে, সেরকম কিন্তু হাওয়াটাও গায়ের মধ্যে লাগে। আর আমি কিন্তু ভীষণ তাড়াহুড়ো করে কাজকর্ম করছিলাম, কারণ ছেলের 10:30টার সময় স্কুল ছুটি হয়ে যাবে। তার আগে তো আমার অনেক কাজ, সেগুলো তো কমপ্লিট করতেই হবে। তো দেখো, আমার কাজগুলো আমি কিন্তু নিজের মতন করে করার চেষ্টা করি, কারণ এখানে কেউ আমাকে বলার মতন নেই, যেটা আমার নিজের সংসার। আর জানো তো, নিজের সংসারের কাজগুলো কিন্তু নিজের মতন করে করতে পারলেও অনেকটা ভালো লাগে, আর ভালো লাগার জায়গা কিন্তু আস্তে আস্তে তৈরি হয়ে যায়। আর এই যে এখন চলে আসলাম বারান্দার মধ্যে, আর আমি কিন্তু রান্নাঘরটাও কিন্তু ভালো করে ঝেড়ে টেড়ে পরিষ্কার করে নিলাম। আর রান্নাঘরে যে প্লাস্টিকগুলো পাতা আছে সেগুলো কিন্তু আমি ভিজিয়ে রেখেছি, সেগুলো আমি ধুয়ে দেব। কারণ রান্নাঘরে প্লাস্টিকগুলো দুদিন ছাড়া ছাড়া যদি ভালো করে সমস্তটা বাইরে গিয়ে না ধুই তাহলে ভালো লাগে না। প্রত্যেকটা দিন স্কচব্রাইট দিয়ে ভালো করে পরিষ্কার করি, তারপরেও কীরকম একটা যদি লাগে মাঝে মধ্যে কিন্তু ধুতে হয়। তো সে কারণে রান্নাঘরটাও কিন্তু ভালো করে ঝেড়ে টেড়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, আর সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ ওই যে বললাম অনেকটা দেরি হয়ে গেছে। তবে যাই হোক, এখন চলে আসলাম বাইরের জায়গাটা একটু ঝাড় দিতে, কারণ সকালবেলা ঝাড় দেওয়া হয়ে যায়। তবে এখন যেহেতু বাইরে সকালবেলা ভীষণ পরিমাণে ভিজে ভিজে থাকে আর কি, যেহেতু ভোরবেলার দিকে বৃষ্টি কুয়াশার মতন পড়ে, সে কারণে। যাই হোক, আর এমনি তো প্রচুর ধুলো দেয়, তো হাওয়া বাতাস সবসময় চেষ্টা করি বাড়ির সামনের জায়গাটা সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখার। ঘরের ভিতরটা যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখি, বাইরেরটাও সেম কিন্তু গুছিয়ে রাখার চেষ্টা করি। তবে যাই হোক, একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছেন, প্রিয়াঙ্কা কুণ্ডু। আর দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার হাজব্যান্ড তো বলেছিলে ইঞ্জিনিয়ার, তাহলে তুমি বলো কেন যে হাজব্যান্ডের ইনকাম কম। আসলে দিদিভাই কি বলো তো, আমার হাজব্যান্ড সিভিল ইঞ্জিনিয়ার জব করে, তাও কিন্তু আমাদের অল্প ইনকাম আমার বলতে হয়। কারণটা হলো আমাদের কিন্তু মাসের শেষে অনেকটা টাকা কেটে নেওয়া হয়, যেহেতু লোন আছে, বুঝতে পারো। আর লোন যে সংসারে আছে বুঝতে পারো, তাদের কিন্তু অনেকটা টেনশন থাকে, কারণ প্রত্যেকটা মাসে আমাদের অনেকগুলো পয়সা কিন্তু দিতে হয়। তো এই লোনটা কিন্তু আর বেশি দিন নেই, 6 মাসের মতো আছে। 6 মাস পুরোটা নেই, 5 মাসের মতো আছে। তারপরে আমরা ঋণমুক্ত হয়ে যাব। তারপর থেকে আমাদের স্বপ্নগুলো আস্তে আস্তে পূরণ করতে পারবো। কারণ একার ইনকাম বলতে আমার হাজব্যান্ডই শুধু ইনকাম করে, যেহেতু আমার ছেলেকে একটা প্রাইভেট স্কুলে ভর্তি করিয়েছি, ওকেও কিন্তু পড়াশোনার জন্য অনেকগুলো টাকা দিতে হয় মাসের শেষে। যখন ওকে এডমিশান করিয়েছি তখনও কিন্তু পয়সা দিতে হয়েছে অনেকগুলো। আর প্রত্যেক মাসে একটা বাচ্চার পেছনে অনেকটা টাকা খরচা হয়। তুমি তো দেখো আমি সেরকম কোনো বিলাসিতা করি না, নিজের জন্য সেরকম কোনো কেনাকাটাও করি না, জানো তো। তারপরেও আমার হাজব্যান্ড আমাকে সবসময় বলে তোমার জন্য এটা কিনো ওটা কিনো, কিন্তু আমি কখনোই করি না। আমার ইচ্ছে যে আমার বাড়িটাকে খুব সুন্দর করে সাজাবো, আর সেখানে সমস্ত জিনিসপত্র থাকবে, যে স্বপ্নগুলো আমি সবসময় দেখতাম। তো যাই হোক, একটা স্বপ্ন পূরণ করতে গেলে অনেকটা পরিশ্রম আর ধৈর্য কিন্তু রাখতে হয়। আমার হাজব্যান্ডও যাই হোক অনেকটা টাকায় মোটামুটি ইনকাম করে, তারপরও কিন্তু ও কখনো কোথাও যায় না ঘুরতে। তো যাই হোক, তারপরে কি বলতো, আমার হাজব্যান্ড কিন্তু এই জায়গাটা নিজের ইনকামে কিনেছে, সাথে এই বাড়িটা কিন্তু নিজের ইনকামেই করেছে। যেটুকু ঘর করেছে সবটা কিন্তু একা হাতেই করেছে বলতে পারো। আর নিজে বিয়ে করেছে, কেউ কিন্তু একটা টাকাও দেয়নি।
মানে সবটা বলতে পারো নিজে নিজেই করেছে। আমার হাজব্যান্ডেরও সেরকম বয়স না যে ও এই বয়সে আমি মনে করি অনেক কিছুই করেছেন, আর আমার এই বয়সে আমি কিছুই করতে পারিনি। তারপরেও কিন্তু চেষ্টা করি সব সময় স্বামীর পাশে দাঁড়ানোর। আর আমি না ওই যে ওর থেকে কোনো কিছু দাবি করি না যে আমাকে ওটা দাও, তবে সবসময় বলি আমাকে একটা রান্নাঘর মনের মতন করে করে দিও। ও কিন্তু আমার সমস্ত আশা সমস্ত কিছু কিন্তু পূরণ করে। সব সময় ওই যে সাথে সাথে করে দেই সেটা পারে না, কিন্তু আমাকে একটু অপেক্ষা করতে হয়। তো যাই হোক বন্ধুরা, আর প্রিয়াঙ্কা দিদিভাইকে বলছি যে তুমি আমাকে কমেন্ট করেছো, আশা করছি তোমাকে সেই উত্তরটা আমি দিতে পেরেছি। যেহেতু আমার মাসের শেষে অনেকগুলো লোন দিতে হয়, বুঝতে পারো, তো সে কারণে কিন্তু আমার হাজব্যান্ডের অনেকটা লোন কাটা হয়ে যায়, সে কারণে পয়সাটা অনেকটা কম হয়। সেই পয়সা দিয়ে আমাদের কিন্তু মাসটা চালাতে হয়। আর আমার হাজব্যান্ড ম্যাচে খাওয়া দাওয়া করে, আর ছেলের মাইনে দিতে হয়। তারপরে একটা সংসারে বুঝতে পারো কতটার পয়সার দরকার হয়, কারণ গ্যাস হতে কারেন্ট হতে আর আমার কিন্তু ওয়াইফাই সমস্ত কিছুর কিন্তু বিল কিন্তু দিতে হয় মাস গেলে। তো বুঝতে পারো, তো বেশি একটা হাতে থাকে না, যেটুকু থাকে ওইটুকু দিয়ে কিন্তু সংসারটা সবসময় চালানোর চেষ্টা করি। তো যাই হোক, তোমাদেরকে অনেক কিছু বলতে ইচ্ছে করে জানো তো, তবে সবটা আমি বলতে পারি না। তবে আমার হাজবেন্ড কিন্তু ভীষণ ভালো, আমাকে ভীষণ পরিমাণে সাপোর্ট করে যে তুমি ভিডিও করো। তবে আমার না ইচ্ছে করে না, কারণ ওই যে ভিউজ একদমই হয় না। একটা ভিডিওর পিছনে আমাদের অনেকটা কষ্ট করতে হয়। তবে যাই হোক, তারপরও ওই যে আমারও ভালো লাগে মাঝে মধ্যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে, সে কারণেই শেয়ার করি। তো দেখো এই মুহূর্তে অনেকটা সময় কিন্তু চলে গেছে, আমি কিন্তু ঘরটর মুছে তারপরে গেছি ছেলেকে আনতে। বাড়িতে এসে ওকে কিন্তু আমি চান করিয়ে দিয়েছি, কারণ স্কুলে খেলাধুলা করে তো অনেক সময়, আর আসার পর প্রচণ্ড গরম লাগে, একটুখানি বসিয়ে ওকে ভাবলাম চান করিয়ে দিই। ওকে চান করানোর পর ওকে একটু মোবাইলটা দিলাম, আর ওর জন্য আর আমার জন্য খাবার বানালাম। তো এদিকে খেতে খেতে আমি কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজকে যে বাজার এনেছি সে বাজারগুলো রেখে দিয়েছিলাম, একদমই হাত দেওয়ার সময়ই পাইনি। তো দেখো এনেছিলাম চিকেন আর মাছ, তো সবটা এখন ধুয়ে পরিষ্কার করে যেটুকু রান্না করব, বাদ বাকিটা রেখে দেব। আর আমি সবসময় বাজারঘাট করলে একটু বেশি করে নিয়ে আসার চেষ্টা করি, বাচ্চা থাকলে ওদের জন্য কিন্তু ওই যে ঘরের মধ্যে মাছটা আর ডিমটা রাখার দরকার। তো ডিমটা আমার ঘরে আছে, তো ভাবলাম মাছটা বেশি করে নিয়ে আসি। আর সাথে চিকেন নিয়ে এসেছিলাম, ছেলে চিকেন পকোড়া টকোড়া খেতে বেশ পছন্দ করে, তো কিছু সলিড পিস রেখে দিয়েছি, আর বাদবাকিগুলো রান্না করব। আর জানো তো মাছের মধ্যে হালকা তেলও হয়েছে, আবার ডিমও হয়েছে, তো গাছ থেকে একটা বেগুন তুলে নিলাম, আর সে বেগুন দিয়ে রান্না করছি, আমার বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক, এই মুহূর্তে কিন্তু বেশ খানিকটা সময় বলতে অনেকটা বেজে গেছে, আজকে রান্নাবান্না করতে করতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। কারণ কি বলতো, ছেলেকে নিয়ে আসার পর আমি কিন্তু বাথরুম পরিষ্কার করেছি, তারপরে চান করেছি, তো তারপরে আসলাম টিফিন বানাতে রান্না করতে। তো দেখো একা হাতে অনেক কাজই করতে হয়, অনেক কিছুই সামলাতে হয়। প্রত্যেকটা দিন তোমাদের সাথে সব কিছু আমি শেয়ার করতে পারি না, তারপরেও কিন্তু মাঝে মধ্যে শেয়ার করার চেষ্টা করি সমস্ত কিছু। কারণ সকাল থেকে রাতে ঘুমানোর আগে পর্যন্ত আমাদের মতন বাড়ির বউদের অনেক কাজকর্ম থাকে জানো তো, একদমই রেস্ট পাওয়া যায় না। তার মধ্যে সন্ধ্যার পর ছেলেকে পড়াতে বসাতে হয়, আমার যে কি কষ্ট হয় কি বলবো। যাই হোক, আজকে রান্না করছি ডাল, আর এদিকে ডিম দিয়ে ওই যে মাছের ডিম আর তেল একসাথে দিয়ে বেগুন দিয়ে করেছি, আর চিকেন করেছি, আর মাছটা রেখে দিয়েছি, কারণ এখন আর মাছ রান্না করব না, কারণ ছেলে খাবে কি না তার কোনো ঠিক নেই। তো যাই হোক, এদিকে রান্নাবান্না হয়ে গেছে, এখন কিন্তু রান্নাঘর পরিষ্কার করে বাসন কোসন ধুয়ে নেব। আর আজকে রান্নাবান্না শেষ করতে করতে আমার জানো তো একটা মতো বেজে গেছে, তো ভীষণ তাড়াহুড়ো লেগে গেছে। তো এখন কি বলো তো, ছেলেকে খাওয়াবো, তারপরে ঘুম পাড়াবো, তারপরে আমি খাওয়া দাওয়াটা করব। আর সকালে যে কাঁচা ধোয়া করেছি সবটা শুকিয়ে গেছে, আর ঘরের ভিতরে না জড়ো করে রেখে দিতে একদমই ভালো লাগে না, তো একটু সাথে সাথে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। একটু কষ্ট হলেও এই কাজগুলো কিন্তু তাড়াতাড়ি শেষ করে নিলে আমার বেশ ভালো লাগে। আর এদিকে এক এক করে কিন্তু আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, এরপরে ছেলেকে খাওয়াতে আমার অনেকটা সময় লেগে যাবে, কারণ ও না ভাত খেতে একদমই চায় না জানো তো। আমি মনে করি আমার ছেলে মনে হয় এরকম করে খাবার নিয়ে যে কত বায়না করে কি আর বলবো। যাই হোক, এখন বিছানা চাদরগুলো সবটা গুছিয়ে নিয়েছি, আর বিছানা চাদরের ভিতরে ভিতরে কি বলতো বালিশের কাবার আর ফিরু কাবারগুলো দিয়ে রাখলে ওই যে অনেকটা সুবিধা হয়, কারণ না হলে অনেক সময় উল্টো পাল্টু হয়ে যায় আর কি। তো যাই হোক, আমার এই যে প্লাস্টিক ডয়ার
বক্সের মধ্যে রাফ ইউজের যেগুলো আছে সবটা এখানেই গুছিয়ে রাখি। আর এদিকে ছেলেকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, আর ছেলেকে খাইয়ে ঘুম পাড়াতে পাড়াতে আমার 2টো বেজে গেছে। আর জানো তো আজকে খাবার নিয়ে ভীষণ ঝামেলা করেছে, তো একটু মারও খেয়েছে। তো ভীষণ খারাপ লাগছে, যখন ও ঘুমাচ্ছিল তখন এই যে মুখটা দেখে এতটা খারাপ লাগলো কি আর বলবো। অনেক সময় কি বলতো, খাবার না খেলে না একদম ভালো লাগে না। তো যাই হোক, এখন বসে আছি, আর বসে বসে একটু এসির হাওয়া খেতেও বেশ ভালো লাগে। আর এদিকে ছেলে তো ঘুমিয়ে পড়েছে, আর আমিও কিন্তু খাবারটা খেয়ে নেব, সে কারণে বসে গেছি। তবে চলো, আজকে ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে বন্ধুরা। তবে আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো।